আমার এই মন তোমাকে যেরকম ছবিটা সম্পর্কে আমি বলবো যে এই ছবিটা যখন আমার মুক্তি পায় অনেক ঘাত প্রতিঘাত শুটিং থেকে শুরু করে রিলিজ পর্যন্ত। তো যাই হোক, রিলিজে গিয়েও আমাকে প্রযোজক সমিতির থেকে অনেকে পলিটিক্স করে আমার ছবিটাকে বাদ দেওয়ার চেষ্টা করেছিল। তখন আমি ওই প্রযোজক সমিতির একটা মিটিং হয়, হল মালিক সমিতি এবং প্রযোজক সমিতি, সেই মিটিংয়ে আমি নিচে দাঁড়াইছিলাম। তখন মধুমিতা মুভিজের যে কর্ণধার নওশাদ ভাই, উনি তখন আসে মিটিংয়ে, উনি হল মালিকদের প্রতিনিধিত্ব করার জন্য। তখন আমি সালাম দিলাম যে ওনাদের ব্যানারে একটা ছবি আমি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলাম, সেই সময় আমাকে খুব ভালোভাবে চেনে এবং ফ্যামিলি মেম্বারের মতো আমি। তো আমাকে হঠাৎ দেখে বলে, বাবু তুমি এখানে কেন? আমি বলি, ভাই আমার তো একটা ছবি আছে। কী ছবি? আমাকে এই মন তোমাকে দিলাম। বা নামটা তো ভালো, এই মন তোমাকে দিলাম, সুন্দর না? তখন উনি বললে তোমার ছবি রোমান্টিক? আমি রোমান্টিক অ্যাকশন ছবি। বলে যে বাবু তুমি এখানে থাকো, আমাদের মিটিং শেষ হোক, আমি দেখে কি হয়। আচ্ছা আচ্ছা। তো মিটিংয়ে তখন রিলিজ কমিটি ভেঙে গেল। প্রযোজকরা যে ছবি রিলিজ দেবে সেই ছবি হল মালিক মানলো না। তখন তারা বললো যে না, আমরা হলে ছবি দেখে বুঝে শুনে ছবি নেব, আমরা যে কোনো ছবি আমাদের উপর চাপাই দিলে আমরা সেটা নিব না। আচ্ছা আচ্ছা। এই কথা বলার পর রিলিজ কমিটি ভেঙে গেল। তখন আমাকে নওশাদ ভাই নিচে নেমে আসলো, আমি তখন দাঁড়াইছিলাম। তো বলে, বাবু তুমি এদিকে আসো, তোমার ছবিটা কোথায় আছে? বলে, ভাই আমার তো কাকরাইলি অফিসে এখানে আছে। তো তুমি আমার অফিস থেকে আমার প্রিন্টটা নিয়ে আমার হলে একটু আসতে পারবো? আমি অবশ্যই পারবো ভাই। দেখো আমি তাহলে রাত্রি 11টা, আমার 11:30টার সময় শো শেষ হবে, আমি রাত্রিবেলা নাইট শো তোমার ছবিটা দেখবো। তখন আমি গেলাম, হলে গেলাম মধুমিতায়, আমার প্রিন্ট নিয়ে, আমি আমার ডিস্ট্রিবিউশন ম্যানেজার গেলাম। যাওয়ার পরে আমি জানি যে ছবিটা তাদের ভালো লাগবে, যেহেতু আমি বানিয়েছি, আমার একটা কনফিডেন্স ছিল ছবির উপরে, যেটা ঈদে রিলিজ করার মতো ছবি। আর তাছাড়া ছবির গল্পটা যখন আমি দিলীপ বিশ্বাসকে নিয়ে আমি শুনাইলাম, দিলীপ বিশ্বাস একটা গুণী নির্মাতা, আমাদের একসময় ওস্তাদ। তো উনি যখন আমাকে বলছিল, বাবু তোর ছবিটার গল্প এত ভালো লেগেছে আমার, তুই যেভাবে আমাকে গল্পটা বলেছিস ঠিক এইভাবে যদি তুই পর্দায় আনতে পারিস তাহলে তো ছবিটা সুপারহিট হবে, এবং আমার একটা অনুরোধ থাকবে তোর যে তুই ছবিটা ঈদে রিলিজ করবি। হিরো হিরোইন কি ছিল? শাকিল খান, পপি, ববিতা, আহমেদ শরীফ, মির্জা আহমেদ, সাদেক বাদশা, মিশা সওদাগর। এটা গল্প লেখা হলো 3 জন লিখেছে। এক নম্বর হলো তারিক মাহমুদ, আমাদের একজন ডিরেক্টর, সে গল্পটা শুরু করেছিল, লাইন আপটা কমপ্লিট করলো। তারপর এটাকে আমি নিয়ে যাই তখন ছোটকু আহমেদের কাছে। ছোটকু আহমেদ আমাদের খুব সিনিয়র বড় ভাই, ওনার কাছে গেলাম। তো আমি ছোটকু ভাইকে দিয়ে তখন আমি ডায়লগগুলি কারেকশন করালাম। তো ওনার কাছে গল্প ভালো লেগে যাওয়াতে উনি কারেকশন করতে করতে এত বেশি সংলাপ লিখে ফেললো, তখন দেখলাম যে এটা 2 ছবির সমান হয়ে গেছে। তখন এটাকে কী করবো, তখন প্রডিউসারকে বললাম যে ভাই এটা কী করি, ডায়লগ তো কমানো দরকার। তখন আমার বলে যে আপনার ডায়লগ কমানো দরকার নেই, আপনি কমাইলে কোনটা ভালো ডায়লগ ফেলে দিন, কোনটা একটা কাজ করে অভিজ্ঞ লোকের দিয়ে আমাকে বলেন কাকে দিব। তখন আমরা আলোচনা করে দেখলাম রফিকুজ্জামান, ওই যে গীতিকার, গান লেখে এবং উনি ছবির ডাইরেক্টর এবং উনি অনেক বড় বড় ছবির উনি কাহিনীকার। তো রফিক ভাইয়ের কাছে গেলাম। তো রফিক ভাই প্রথমে বলে, বাবু তোমার ওস্তাদ তো গাজী মাঝরানের, সে তো বহু গল্প লিখছে, শত শত গল্প লিখেছে, হাজার হাজার গান লিখেছে, গাজী ভাইরে তো করে নিতে হতো। আরে ভাই গাজী ভাই সময় নেই, উনি তো গান নিয়ে ছবি নিয়ে ব্যস্ত, এই কারণে আপনার কাছে আসে, ভাই আমার এটা করে দেন। তখন উনি 1 মাস ভরে আমার এই স্ক্রিপ্টের ডায়লগগুলি কারেকশন করার পর এই ছবিটা শুরু করলাম। যাই হোক, তারপরে অনেক ঘাত প্রতিঘাত, শাকিল খান গিয়ে একটা ঝামেলা, প্রডিউসার, এগুলি সব। আচ্ছা যাই হোক, তো ছবি আমি মধুমিতায় নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে মধুমিতা তো তখন ছবিটা ওনারা সবাই, তো আমি তো উপরে গিয়েছি, ডিসিতে বসছি, ওনাদের সঙ্গে আমরা 12-14 জন ছিলাম, হলের স্টাফ সহ উপরে। কিছুক্ষণ ছবি চলার পর দেখি হঠাৎ হঠাৎ তালি, শীষ বাজাচ্ছে, হাতে তালি দিচ্ছে, আমি চিৎকার করতেছি, কি রে দর্শক তো চলে গেছে, চিৎকার করে কারা? তাই বললো, ভাই চিৎকার করে কারা? ওর নিচে যারা ব্ল্যাক করে সিনেমা, ওই সে ব্ল্যাক আর তারপরে যে ঝালমুড়ি, চানাচুর, তারপরে যে জুড়া পালিশ করে, চটপটি ফুচকা বিক্রি করে, সব দোকানদারকে আমরা বলেছি ভাই ঈদের ছবি দেখবো, আপনারা থাকেন। ওই তার কারণে তারা হলের সামনে ছিল এবং আমরা দেব। তো যাই হোক, ছবি দেখার পরে তো সব ছবি যখন শেষ হলো রাত প্রায় 2:30টার সময়, তো সব দৌড়ে বের হয়ে আসে, সব দোতলায় উঠে গেল উপরে। তখন আমি বসা, নওশাদ ভাই খালি বললো, বাবু তোমার বড় ভাই ফিল্ম ডাইরেক্টর ছিল মোতাহারুদ্দিন, সাথে আমাদের ব্যানার থেকে দুশ্মনী নামে একটা ছবি করেছে। তো যাই হোক, তুমি যে এত বড় মেকার হয়ে গেছো তো আমরা ধারণাই করতে পারি নাই। তো তুমি এত বড় ডিরেক্টর হয়ে গেছো, তুমি এত সুন্দর ছবি বানিয়েছো। যাই হোক, এর মধ্যে সব লোকজন হুড়মুড় করে সব বুড়ো আসলো, এসে বলো, স্যার এই ছবিটা চালান আপনি এর আগে ঈদের ছবি যে কটা দেখেছেন, এই ছবিটা আমাদের কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে এবং এই ছবিটি ঈদের 1 নম্বর ব্যবসা সফল হবে সমস্ত দর্শক। তখন বলার পরে উনি তখন আমাদেরকে নিয়ে গেল ওই অফিসের ম্যানেজারের রুমে, বসার পরে সেই রাত্রি প্রায় 2:45 বাজে, ওই সময় উনি আমার বুকিং স্লিপ সই করলো আর কি। উনি হলে নিল, নেওয়ার পরের দিন আমার ছবিটা ওইটা হয়ে গেল। পরের দিন আমি যখন আমার অফিসে গেলাম, যাওয়ার পরে শুনলাম যে বলাকা এবং শ্যামলী আরও 2টা সিনেমা হল হয়ে গেছে আমার। তখন আমার প্রডিউসার ফোন দিল, তখন তো আমার মোবাইল ছিল না ওই সময়। তো আমি অফিসে গেছি, ডিস্ট্রিবিউশন ম্যানেজার বলতেছে, বাবু ভাই আপনি তো হল তো 3টে হয়ে গেল, আরও তো অনেক মানুষ ফোন দিচ্ছে ছবি নেওয়ার জন্যে। এখন ঘটনা হলো যে ছবিটা রিলিজ করবো, আমার প্রডিউসার তো রাগ, তার বাবা নির্বাচন করার জন্য সেই
খুলনা ডুমুরিয়ায় গিয়েছে, তার বাবা উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচন করতেছে ওইখানে। তাকে ফোন দিয়েছিলাম, সে বললো যে আপনি নিজের ছবি রিলিজ করতেছেন কার পারমিশনে? আমি তো নাই ঢাকায়, আমার ছবির টাকা দিবে কে? ছবি রিলিজ করতে কত টাকা লাগে আপনি জানেন? এই নিয়ে খুব চিলাচিলি করছে ম্যানেজারের। পরে আমি বললাম যে ভাই দেখেন, ছবির টাকা আর বিএটি এর ব্যাপারে এই সমস্ত টাকা তো ভূতে যোগায় দেয়, এগুলো কোনো রকম কোনো ইয়ে না। আচ্ছা দেখি কি করা যায়, যাক মন খারাপ করে না, দেখা যাক কি কর। আমি বসে আছি অফিসে, এর মধ্যে অফিসে ফোন দিল এক মুক্তারপুর পান্না সিনেমা হলের মালিক, উনি ফোন দিল। ফোন দেওয়ার পরে তখন ওনার নাম আক্তার সাহেব, আক্তার ভাই। যাই হোক, আমি বলছি এগুলো তো কথা রেকর্ড হচ্ছে, আমি যদি মিথ্যা বলে থাকি ওই হলের মালিক দর্শকরা জানতে পারবে সেখানে ফোন দিলে আর কি। আক্তার ভাই আমার চিরদিনী এবং জীবন মানে যুদ্ধ দুইটা ছবি চালাইছে, তার হলে সুপারহিট চলছে এবং সে আমাকে খুব মেধাবী ডাইরেক্টর হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং আমার সাথে ভালো সম্পর্ক বিধায় উনি ফোন দিয়েছে। হলের মধ্যে ফোন দিয়ে বলতেছে যে হলের ম্যানেজার হল ইসমাইল ভাই। বলছে ইসমাইল ভাই ডাইরেক্টর বাবু ভাই কে আছে? হ্যাঁ বাবু ভাই তো আছে, একটু ফোনটা দেন তো। ফোন দিল, দেওয়ার পরে তো আমি মন খারাপ, আমি ফোন দিয়ে আক্তার ভাই বলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছে? বলে বাবু ভাই আপনার ছবিতেই রিলিজ হবে, আপনার ছবিতে মধুমিতা নিয়েছে, বলাকা নিয়েছে, আর মধুমিতা যেহেতু ছবি দেখছে তারপর শ্যামলী হল হয়ে গেছে, আমি তো আমার মুক্তার করলে আপনার ছবি চালাবো, রেন্টাল যত হোক আমার কোনো ব্যাপার না, ঈদে আমি আপনার ছবি চালাবো, যেহেতু ছবির নাম এই মন তোমাকে দিলাম। তো আমি খবর নিয়েছি মধুমিতায়, নরসাদ ভাইকে ফোন দিয়েছিলাম, তো সে অনেক ভালো বলেছে ছবিটা। আমি ছবি চালাই, আমি ছবি তো চালাম, আমার প্রডিউসার তো ছবি রিলিজ করতে চায় না, এখন তো আমার যে হল হয়েছে এইগুলোতে ক্যান্সেল করে দিতে পারে। কেন? আমি ভাই এখন এফডিসিতে আমার এই গ্রেডিং করে আমার কালার কারেকশন এগুলো করার জন্য আমাকে এফডিসিতে মিনিমাম অন্তত 2 লাখ টাকা আমার ল্যাবে প্রিন্টিং অর্ডারের জন্য জমা দিতে হবে। আর টাকা তো প্রডিউসার হয়েছে বাড়িতে, তার বাবা নির্বাচন, এখন আমি টাকা কই থেকে জোগাড় করবো, কই থেকে ছবি ইয়ে করো? তো বাবা আপনি চিন্তা করেন না, এখন তো 3টা বাজে, আপনি কতক্ষণ আছেন অফিসে? আমি বললাম আমি আসি অফিসে, তো আমার আধা ঘন্টা লাগবে আসতে। এই নারায়ণগঞ্জের পাশে তো পান্না সিনেমা হল, তো যাই হোক ফতুল্লা আর কি, মুক্তারপুর। তখন উনি বলে ভাই আমি আসতেছি, আপনি চিন্তা করেন না বাবু ভাই, এফডিসি খোলা থাকে, টাকা জমা নেয় কয়টা পর্যন্ত? আমি তো এফডিসি অফিস 5টা পর্যন্ত খোলা থাকে। তখন উনি গাড়ি নিয়ে আসলো, আমাদের বলে বাবা আপনি গাড়িতে ওঠেন, আপনি চলেন এফডিসি। উনি প্রথম আমাকে এই 2 লক্ষ টাকা এফডিসি টাকা উনি জমা দেয়। ছবি নেওয়ার কোনো কথা নাই, তখন 1 সপ্তাহ পরে ছবি রিলিজ হবে, কিন্তু আমার প্রিন্টিং অর্ডারটা উনি এসে আমাকে টাকা জমা দিয়ে এটা করে দিলেন। করে দেওয়ার পরে মালিক আপনাকে টাকা দিয়ে টাকাটা দিয়ে তখন এফডিসি টাকাটা ওনার নিজের হাত দিয়ে জমা দিল। আমি অফিসের ডিস্ট্রিবিউশন ম্যানেজারকে নিয়ে আসলাম যে আপনিও চলেন সাথে, যেমন প্রিন্টিং অর্ডারটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তো আমার একের পর এক হল হইতে 35, 36, 37, 40, 50 জন হল হয়ে গেল। তখন দেখা গেলো যে আমার ছবি রিলিজ হওয়ার পর আমার কিছু টাকা থেকে যায় অফিসে, এরকম একটা অবস্থা। 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ যে যা পারছে এইভাবে আমার ছবিটা তখন নেওয়া মানে সব বুকিং শুরু হয়ে গেল আর কি। তো সবাই জানে যে মধুমিতার মতো হল যে ছবি দেখে তারা নিচে মানে আমরা নিতে পারি, এই সাহসটা। এখন ছবি নিল, নেওয়ার পর তো প্রথম দিন হলো শাবানা ম্যাডামের প্রোডাকশনের ছবির নাম হলো মেয়েরা মানুষ। তার আগের বছরে এই স্বামী কেন আসামি ছবি রিলিজ করেছে মনোয়ার খোকন, অনেক নামি দামি ডিরেক্টর। তো চাঙ্কি পান্ডে, ঋতুপর্ণা, শাবানা জসিম। এই পরের ছবিও মেয়েরাও মানুষ, চাঙ্কি পান্ডে, ঋতুপর্ণা, শাবানা জসিম, আর আমার শাকিল খান, পপি, ববিতা। তো এখন ছবিটা রিলিজ হওয়ার পরে আমি ঈদের দিন সব জায়গায় ঘুরলাম, দেখলাম আমার সেলও ভালো, ওদেরও সেল ভালো। দ্বিতীয় দিন গিয়ে খবর বললাম যে তাদের যেখানে 1 লাখ টাকা সেল, আমার সেখানে 95,000 টাকা সেল, তাদের আমি কম। তৃতীয় দিন গেলে দেখলাম তাদের আর আমার সেল সমান সমান রয়েছে। চতুর্থ দিন গিয়ে দেখলাম যে তাদের হল প্রতি 10,000, 15,000, 20,000 টাকা কমে গিয়েছে এবং আমার 10,000 টাকার সেল বেড়ে গিয়েছে। এই বেড়ে যাওয়াতে সব জায়গায় ঘটনা হয়ে গেল যে আমার ছবিটা ঈদের 1 নাম্বার ব্যবসা সফল ছবি, এই মন তোমাকে দিলাম, এই মন তোমাকে দিলাম। তখন শাবানা জসিম, তারপরে অমিতা হাসান, পপির একটা ছবি ছিল ওই ভালোবাসার ঘর, ওনার মোতালেব হোসেন সাহেবের ছবি। তারপরে আমার উস্তাদের ছবি ছিল উল্কা গাজী ভাইয়ের ছবি, সেটাও পপি, রুবেল, এরা সব বড় বড় আর্টিস্ট, শাবানা টাবানা ছিল। তো ওই কয়টা ছবি রিলিজ হয়েছিল? 8টা ছবি, মোট 8টা ছবি মুক্তি পেয়েছে এবং তার মধ্যে 1 নাম্বার ব্যবসা সফল ছিল আমার এই মন তোমাকে দিলাম। এবং এই ছবিটা যখন দক্ষিণবঙ্গ হল মালিক সমিতির সভাপতি আমাদের ডাবলু সাহেব, সেটা ডাবলু, ওনার হলো মমতা, চান্দাইগোনা, পিপুলবাড়ি, গধুলি, এই সমস্ত সিনেমা ছিল সিরাজগঞ্জ। তো উনি ওই এলাকার তখন খুব প্রভাবশালী লোক। তো ওনার কাছে আমি অনেক সময় বলতাম যে ভাই আপনার প্রোডাকশন থেকে একটা ছবি আমি করতে পারবো না। তো উনি খালি বলতো সময় হলে বলবো, আর কোনো সময় ইয়ে করেন। আচ্ছা, এই ছবিতে যখন আপনি আর্টিস্ট সিলেকশন করেন, হ্যাঁ, যখন কাস্টিং করেন, কাস্টিং গুলো আপনি কি? আমি দেখলাম যে একটা রোমান্টিক ছবি, শাকিল খান হলে ভালো হয়, পপি হলে ভালো হয়, আর শাকিল খানের মায়ের ক্যারেক্টার যদি ববিতা করে তাহলে ভালো হয়। আর এদিকে পপির বাবা হলো মা হলো শারমিন আপা, আর বাবা হলো আহমেদ শরীফ। আপনি নিজে নিজে করছেন না কেউ? না, আমি আমার প্রোডিউসার দুজন মিলেই আর কি, যে ভাই এই আর্টিস্ট নিন আমার ছবির জন্য ভালো। আচ্ছা ঠিক আছে, তখন আমরা গিয়ে আর্টিস্টগুলো সব রেডি করি আর কি। আপনি টোটাল কতগুলো সিনেমা তৈরি করছেন?
এ পর্যন্ত আমার 25টা ছবি মুক্তি পেয়েছে। আচ্ছা। আর একটা ছবি সেন্সর হয়ে অফিসে আছে, এটাও হয়তো যে কোনো সময় রিলিজ হবে। এটা কি সর্বশেষ ছবি? সর্বশেষ ছবিটা হচ্ছে সেলিম চেয়ারম্যান, যিনি যেবার মারা গেল, হ্যাঁ। ওনার একটা ছবি ঈদ মাজারে তুমি, এই ছবিটার আমার জাস্ট ওনার অফিসে আছে, সেন্সর হয়ে গেছে ছবিটা। আচ্ছা আচ্ছা। এখন উনি মারা গেছেন, কবে রিলিজ হয় এটা তো বলা মুশকিল। তবে এই আর কি। আপনার উল্লেখযোগ্য তিনটা বা চারটা চলচ্চিত্র কোনটি কোনটি, মানে একদম যাই হোক, সুপার ডুপার হিট? আমি এই ছবির রেট ধরেই বলি। তারপর যখন ডাবলু সাহেবের হলে, তখন আমার ছবিটা চলছে এই মন তোমাকে দিলাম, ওই মমতা সিনেমা হল, মানে সিরাজগঞ্জের সবচেয়ে বড় হল, ওখানে ছবিটা চলছে। 4 দিন পর্যন্ত আমার 200 সিট বাড়ায় দিয়ে দিছে, তারপরে ছবি হাউসফুল। তখন উনি ওনার ছোট ভাইকে বললো, ছোট ভাইয়ের প্রডিউসার, ওনার নাম ছিল টুকটুক, শেরতাজলি ডাবলা, নুতাজলি টুকটুক। তো দুটো বলেছে টুকটুক একটা ছবি লাগাইলো, আমি তো লাগাইতে চাই নাই, সাবানার ছবিটা দিতে চাইছিলাম, হ্যাঁ। তোরা তো জোর করে বুকিং এজেন্ট আমার ছবিটা দিল, এই মন তোমাকে দিলাম, তো ছবিটা শুনলাম মারমার কাট ব্যবসা হচ্ছে, চল না একটু ছবিটা দেখি, ঢাকায় তো কালকে চলে যাবে, তো ছবিটা দেখে আসে। তো ভাই চলো, ছবিটা তো অনেক ভালো ছবি। তো পরে ওনারা দুই ভাই ছবিটা দেখলো, দেখার পরে ওই হলের থেকে বের হয়ে উনি সাথে সাথে ফোন দিতে বুকিং এজেন্টকে, আলমগীর তুমি কোথায় আছো? কয় ভাই আমি তো আছি। কেন? কয় ছবিটা তো চালাইতে চাইছিলাম না, তুমি তো জোর করে দিলা ছবিটা, বললে যে আমি এফডিসি দেখছি ভাই, ছবিটা আপনি নেন। তো আমি তো ছবিটা তো আমার বাম্পার যাইতেছে, এই ডাইরেক্টরকে ধরে নিয়ে আমি ছবি বানাবো। তো যাই হোক, উনি ঢাকায় আসলো, আমাকে তো আলমগীর সেই ডিস্ট্রিক্টে ধরে নিয়ে গেল। তখন আমার ডিপজল ভাই, মিশা সদাগরি এসে আমার ডাবিং করতেছে ভয়াবহ ছবির। তো আমি এখান থেকে বের হয়ে তার সাথে গেলাম, যার পর ডাবলু ভাই প্রোডাকশনে নিয়ে গেল। যার পর ডাবলু ভাই তখন বলছে, বাবু আমার প্রোডাকশন ছবি বানাইতে হবে। আমি বললাম যে ভাই আপনার ছবি করবো, আপনি তো বাংলাদেশের মেগা স্টার ডাইরেক্টর হলো মালিক আফসারি, তাকে দিয়ে দুর্জয়, মৃত্যুর মুখে 2টা সুপারহিট ছবি করে দিছে, এখন আপনি 3 নম্বর ছবি আমাকে দিয়ে করবেন কেন ভাই? ওটা ও মালিক আফসারি কি সমস্যা করো? আরে ভাই ওসব বাদ দাও, তুমি করবা কেনা সেটা বলো। আমি তো ভাই আপনার প্রোডাকশন তো না করার ক্ষমতা আমার নাই, আমি তো বহুবার আপনাদের কাছে ছবি চেয়েছি, আপনারা দেন নাই। এখন যে আমার যোগ্যতা অনুসারে যেহেতু আপনি আমার ছবি চালানোর পর দেখেছেন, আপনার ভালো লেগেছে, সেই কারণে আপনি আসছেন, আমার কথা বলছেন। তা আমি এটা তুমি কত টাকা নিবে? আমি বলি আমি আপনার কাছে কোনো টাকা নিব না, আপনি যা দেন আমি তাতেই খুশি। ভাই মালিক আফসারির তো আমরা 4 লাখ করে দিচ্ছি, তোমার 3 লাখ দিলে করবো। আমাকে ভাই আপনি যা দেন, আরো কম দাও তাও করে দেবো। না না, তারপর তুমি একটা সুপারহিট ছবি তোমার মার্কেটে, আমি তো এত কম দিতে পারি না। যাই হোক, ফাইনাল হলো, সব কিছু সাথে সাথে আমাকে সাইনিং ছিল। তো যাই হোক, পরবর্তীতে আমি তার স্পর্ধা ছবি করলাম, জানের জান ছবি করলাম, জাত সত্য ছবি করলাম। পরপর 3টে ছবি আমি তাকে তার প্রোডাকশন থেকে করলাম, এবং 3টে ছবি সুপার ডুপার হিট ছবি। তার মধ্যে ওই ছবিটা ছিল ইলিয়াস কাঞ্চন, স্পর্ধা ছিল ইলিয়াস কাঞ্চন, মুনমুন, আমিন খান, লাবণী, মিশা সওদাগর, সাদিক বচ্চু এরা।